সিনেমাকে বলা হয় সেলুলয়েডের চোখ, আর সেই চোখ দিয়ে সিনেমা দেখায় জীবনের চিত্র। সেই চিত্র কখনো বিমূর্ত, কখনো আবার সেটা মূর্তিমান হয়ে ধরা দেয় আমাদের মানসপটে। সেজন্যই সিনেমাকে বলা হয় ছবি। জীবনের এই ছবি আঁকার কাজটি করে ক্যামেরা। ক্যামেরা চালু হলেই শুরু হয় সিনেমার জীবন। লাইট, ক্যামেরা, অ্যাকশন, এই পথ ধরে এগোয় ছবির যাত্রা। ক্যামেরা রোলিংয়ের সাথে হাত ধরে এগিয়ে চলে সিনেমার পথ চলা। সুধী দর্শক, সিনেমা নিয়ে মালসি প্রোডাকশনসের আয়োজন ক্যামেরা রোলিংয়ে আপনাদের স্বাগত জানাই। এই অনুষ্ঠানে আমরা মুখোমুখি হব জীবনের সেই ছবি আঁকার কারিগর ও সহচরদের সঙ্গে। আলাপচারিতা ও কথোপকথনে ধরার চেষ্টা করব সিনেমার অবয়বটাকে। এক এক পর্বে এক এক সিনেমা প্রেমীর সঙ্গে জমবে আমাদের আড্ডা। গল্প কথায় কাটানো এটুকু সময়ে আপনারাও থাকুন আমাদের সঙ্গে। ক্যামেরা রোলিংয়ে আমাদের আজকের পর্বের অতিথি চিত্র প্রযোজক, পরিচালক ও চিত্রনাট্যকার মোহাম্মদ কাইয়ুম। মোহাম্মদ কাইয়ুম বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত ছবি কুড়া পক্ষীর শূন্যে উড়া ছবিটির পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার। 2023 সালে বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে পরাণ সিনেমাটির সঙ্গে যৌথভাবে এই ছবিটি শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার অর্জন করে। সেই সঙ্গে মোহাম্মদ কাইয়ুম শ্রেষ্ঠ চিত্রনাট্যকার হিসেবেও জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। এছাড়া এই সিনেমাটি 2022 সালে 28তম কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে গোল্ডেন রয়্যাল বেঙ্গল টাইগার পুরস্কারে ভূষিত হয়। চলুন কথা বলা যাক গুণী এই চলচ্চিত্রকারের সঙ্গে। কাইয়ুম ভাই, কেমন আছেন? জি, ভালো আছি। আচ্ছা, আপনি একাধারে চিত্র প্রযোজক, পরিচালক, চিত্রনাট্যও লেখেন। আপনার এই চলচ্চিত্র জগতে আসার গল্পটা কেমন? চলচ্চিত্রে আসা তো আসলে হঠাৎ করে হয়নি। এটা যখন বিশ্ববিদ্যালয়ে ছিলাম আমরা বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলাম। আমাদের সংগঠন ছিল সাহিত্য চর্চা, যেমন হতো সঙ্গীত, গণসঙ্গীত, নাটক নিয়ে আমরা চর্চা করতাম। এইসব চলাকালীন সময়ে আমি একবার ঢাকায় সোভিয়েত যে কালচারাল ইনস্টিটিউট ছিল, তখন ওখানে আমি ব্যাটলশিপ পোটেমকিন, আইজেনস্টাইনের যে সুবিখ্যাত যে সিনেমাটি দেখার আমার সুযোগ হয়। সেটা দেখে আমাকে সাংঘাতিকভাবে আমি আন্দোলিত হই এবং সিনেমার যে শক্তি, একে তো ভিজুয়াল মাধ্যম, তারপর এডিটিংয়ের মাধ্যমে একটা নতুন কিছু সৃষ্টি করার যে ক্ষমতা, সেই জিনিসটা আমি খুব উপলব্ধি করতে পারি এবং তখনই সিনেমা মাধ্যম হিসেবে আমাকে আকৃষ্ট করে। তখন বাংলাদেশ ফিল্ম সোসাইটি নামে যে এদেশে একটা চলচ্চিত্র সংগঠন ছিল, তো খসরু ভাই, মোহাম্মদ খসরু, যিনি এটার সম্পাদক ছিলেন, আমি ওনার সাথে যোগাযোগ করে বাংলাদেশ চলচ্চিত্র সংসদে যোগ দিই এবং সেখানে বিভিন্ন ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স, তারপর বিভিন্ন দেশের যে ধ্রুপদী চলচ্চিত্রগুলো দেখার সুযোগ হয়। খসরু ভাইয়ের একটা সমৃদ্ধ লাইব্রেরি ছিল, সেখানে পড়াশোনা করার সুযোগ হয়। এইভাবেই আসলে আমি আস্তে আস্তে চলচ্চিত্রের দিকে আকৃষ্ট হয়ে ভেতরে ঢুকে যাই একদম। মানে শুরুটা ওখান থেকেই? হ্যাঁ, শুরুটা ওখান থেকে। তখন আপনার বয়স বা শিক্ষা? আমি তখন এই বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে পড়ি। হয়তো 19-20 বছর বয়স এরকম হবে। তাহলে তো বলা যায় যে বেশ তরুণ একটা বয়স থেকে আপনার এইদিকে চলে আসা। খসরু ভাইয়ের প্রতি আপনার শ্রদ্ধার জায়গাটা এতটাই ছিল যে আপনি আপনার নির্মিত ছবিটি কুড়া পক্ষীর শূন্যে উড়া, ওটা ওনার স্মৃতির প্রতি উৎসর্গ করে। হ্যাঁ, আমি তার কারণটা হলো যে আমার চলচ্চিত্র দীক্ষার বড় একটা অংশ জুড়ে খসরু ভাই এবং খসরু ভাইদের যে সংগঠন ছিল বাংলাদেশ চলচ্চিত্র সংসদ, এবং ওনাদের যে কর্মকাণ্ড, ওনারা 2-3টে পত্রিকা বের করতেন চলচ্চিত্র নিয়ে। তো দেশ বিদেশের এই যে বিভিন্ন ধারার চলচ্চিত্র দেখার সুযোগ এবং সেটা নিয়ে কথা বলার যে প্ল্যাটফর্মটা খসরু ভাই আমাকে দেয়, ওনার মাধ্যমে পাই। তারপরে এমনিতে তো সাধারণভাবে আমরা একসাথেই চলাফেরা করতাম, আড্ডা দিতাম, এবং তারও মুখ্য বিষয়বস্তু ছিল সিনেমা, বিভিন্ন দেশের সিনেমা। এই ঘটনারও এরও পরে মাঝখানে আবার আমি বাইরে চলে যাই, একটা বিচ্ছিন্নতা হয়। তারপরে আমি নানা রকমভাবে আমার এই যে হাওড়ে ঘোরাঘুরির কারণে আমি যখন সিদ্ধান্ত নিই যে হাওড় কেন্দ্রিক জনপদের একটা বিষয় নিয়ে আমি সিনেমা তৈরি করব, তো এই প্রথম
আমি খসরু ভাইয়ের কাছেই বলি যে খসরু ভাই আমি একটা সিনেমা বানাতে চাই, হাওড় কেন্দ্রিক। হাওর হচ্ছে আমার বিষয়বস্তু। সেইটা আমার মনে আছে টিএসসিতে দাঁড়িয়ে আমি খসরু ভাইকে বলেছিলাম এবং খসরু ভাই এত খুশি হয়েছিল এবং আমাকে অভিনন্দন। সেটা হলো নব্বই দশকেরও আগে, আমার ধারণা সম্ভবত 89-90 সালের দিকে আমি বলেছিলাম আচ্ছা ওনাকে আর কি। আচ্ছা। তো যেহেতু সর্ব অর্থে ওনার প্রতি যে কৃতজ্ঞতা, তারপরে হঠাৎ করে খসরু ভাই অসুস্থ হয়ে যে মৃত্যুবরণ করেন, সেটাতেও আমি খুব দুঃখ পেয়েছিলাম। তখন আমার মনে হয়েছে যে আমার জীবনের প্রথম ছবি, যার বিষয়ে আমি প্রথম খসরু ভাইকেই বলেছি, আর তার আগে আমার প্রস্তুতিকালের যে সময়টা, সেখানে তার এবং তার সংগঠনের যেটা বড় অবদান, সেটা স্বীকৃতি আমার দেওয়া উচিত। তার জন্যই প্রথম ছবিটা আপনার উৎসর্গ করা। আচ্ছা, আমি এখানেই আসতে চাচ্ছিলাম, আপনি 90-এর সময় থেকে এই ছবিটা তৈরি করার বিষয়ে ভাবছেন। আপনার এই হাওরকে কেন্দ্র করে সিনেমা বানানো বা একটা বড় আকারে কাজ করার ভাবনাটা কি করে এলো, কোথা থেকে এলো? এমনিতে তো যখন ধরেন আমরা পড়াশোনা করতাম বা বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড করতাম, আমাদের এটার পেছনে একটা উদ্দেশ্য ছিল। সেই উদ্দেশ্য ছিল যে আমরা সমাজ বিচ্ছিন্ন কোনো প্রাণী আমরা না, সমাজের যে বিভিন্ন অংশের মানুষ তাদেরকে নিয়ে, বিশেষ করে আমাদের দেশে যেখানে বঞ্চনা, তারপর ধরেন নানা ধরনের বৈষম্যের কারণে একটা বিরাট জনগোষ্ঠী রয়েছে যারা পিছিয়ে রয়েছে অর্থনৈতিকভাবে, শিক্ষা দীক্ষা সামাজিকভাবে পিছিয়ে রয়েছে। তো আমাদের একটা তরুণ বয়সে এই এক ধরনের দায়বদ্ধতা আমাদের মধ্যে আসে যে আমরা সমাজের জন্য কোনো কাজ করব আর কি, সেটা রাজনৈতিকভাবেই হোক বা অন্য কোনো শিল্পের মধ্যে। আর শিল্পের তো একটা বেসিক বিষয় আছে, আপনারা সবাই জানেন যে শিল্প হচ্ছে আপনি যেই নির্দিষ্ট সময়ে যেই সমাজে বাস করছেন এর ভেতরে সেই সময়টাকেই আপনি তুলে ধরবেন। সততার সাথে যদি তুলে ধরেন তাহলে মানুষের জীবন সংগ্রাম এই জিনিসগুলো আসবে। সুতরাং আমার একটা ঝোঁক ছিল যে আমি ব্যক্তিগত মানে ইন্ডিভিজুয়াল মানুষ, যেটা ব্যক্তি মানুষের, সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ, ব্যক্তি মানুষের আবেগ এবং তার জীবনের ঘটনা, কিন্তু আমার একটা ঝোঁক ছিল যে ব্যক্তি মানুষের এই যে সাধারণ আবেগ, প্রেম, ভালোবাসা, সম্পর্ক থেকেও আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হতো যে আমি জনগোষ্ঠীর একটা ব্যাপক জনগোষ্ঠী বা জনপদের সামষ্টিক কোনো বিষয় নিয়ে যদি আমি কাজ করতে পারি, সেটা আমার কাছে একটা ঝোঁকের বিষয় ছিল এইটা। আর আমি সেই উদ্দেশ্যেই যখন সংগঠনের সাথে জড়িত ছিলাম, রাজনৈতিক এবং সাংস্কৃতিক সংগঠন, তখন নানা কারণে দেশের বিভিন্ন প্রান্তে ঘোরাঘুরি করতে হতো। তো এরকম একটা সময়ে আমি আসলে হাওড়ে প্রথমবারের মতো যাই। তো আপনারা জানেন যে হাওড়ে তো আসলে একটা সময়ে যেরকম চেহারা থাকে, বর্ষাকালে আবার অন্যরকম, ধান রোপণ করার সময় একরকম, আবার ধান কাটার সময় আরেক রকম। এইটা যখন মানুষের সাথে মিশতে মিশতে গল্প করতে করতে আমি জানতে পারি, তখন ওরা আমাকে আমন্ত্রণ জানায় যে আপনি ধান পরের বার শুকনো সময় একবার আসেন, তখন অন্যরকম দেখতে পাবেন। অন্যরকম। তখন আমি আবার ওই ধান লাগানোর সময় আরেকবার যাই, তারপর বলে যে ধান কাটার সময় আবার আসে না, তো আবার যাই। এইভাবে যেতে যেতে এবং হাওরের মানুষ, তাদের জীবনযাত্রা, তাদের সাংস্কৃতিক, আপনারা জানেন যে এই হাওর বেষ্টিত যে জনপদ, একেবারে কিশোরগঞ্জ, নেত্রকোনা থেকে শুরু করে সিলেট, সুনামগঞ্জ পর্যন্ত, এইখানে অত্যন্ত ঐতিহ্যবাহী এবং খুবই উন্নত সাংস্কৃতিক যে আবহ রয়েছে, সঙ্গীত, নানা পালা গান, আপনারা জানেন সমৃদ্ধ। হ্যাঁ, আপনারা জানেন ময়মনসিংহ গীতিকার উৎসমূল ওই হাওড় এলাকা। তো তখন আমার চোখে এই জিনিসগুলো খুব আকর্ষণীয় মনে হচ্ছিল। তখন আমি নিজের থেকেই বারবার আমি হাওড়ে যাওয়া শুরু করি এবং এরকম প্রায় 12-14 বছর, 15 বছর আমি নিজের উদ্যোগেই ঘোরাঘুরি করি। আমি কিন্তু কোনো সিনেমা বানাবো বা কিছু লিখবো এই উদ্দেশ্যে না, যে ঘুরতে ঘুরতে আমার কাছে আকর্ষণীয় মনে হয়। আর আমি যেটা করতে শুরু করেছিলাম, ছোট ছোট নোট রাখতাম আর কি, বিভিন্ন কর্মকাণ্ডের বিভিন্ন উপাদান, সাংস্কৃতিক উপাদান, অর্থনৈতিক উপাদানের নোট রাখতাম। এইভাবেই একবার বর্ষাকালে আমি একটা গ্রামে ছিলাম, ওখানে তো মানুষ খুব অতিথি পরায়ণ হয়, হ্যাঁ হ্যাঁ, গল্প করতে করতে ওদের সাথে বন্ধুত্ব হয়ে যাচ্ছিলাম। তো বর্ষাকালে একবার ওই গ্রামটা আপনার ঢেউয়ের আঘাতে মাটি ভেঙে যাচ্ছিল, তখন ওরা সবাই
এই বলছে যে হাওড়ে আপনারা জানেন যে যেহেতু পানি থাকে ওখানে কোনো বাঁশ ঝাড় হয় না, বাঁশ গাছ হয় না, ডুবে যায়। তো সেই কারণে তারা বাঁশ কেনার জন্য দূরে পাহাড়ের এক গ্রামে বাজারে যাবে, বাঁশ কিনে এনে ওখানে একটা বেড়ার মতো তৈরি করবে যে মাটিটাকে রক্ষার জন্য। তো তখন আমি ওদেরকে বলি যে আমিও যাব আপনাদের সাথে। ওরা আমাকে ভয় দেখায় যে না এরকম ঢেউয়ের মধ্যে যেতে পারবেন না। তো আমি একরকম জেদ করে ওদের সাথে যাই। ওদের যে সেই যাত্রা এবং বাঁশ কিনে আবার ফিরে আসা, ঢেউয়ের সাথে যে লড়াই সংগ্রাম ওদের, এবং আক্ষরিক অর্থে ওদের যে মাংসপেশির যে নাচন যদি আমি বলি, এবং ঢেউয়ের সাথে সেইটা আমাকে অদ্ভুতভাবে বিমোহিত করে। তারপরে তারা ফিরে এসে যে গ্রামের প্রান্তে যে বেড়াটা তৈরি করে, এই পুরোটাই আমাকে মনে হচ্ছে একটা সিম্ফনির মতো। এইটা আমার নিজে উপলব্ধি। তখন আমি চিন্তা করি যে না এইটা একটা চমৎকার একটা সিনেমার বিষয় হইতে পারে। ভিজুয়ালি এত স্টানিং এবং এত ইন্টারেস্টিং লেগেছে। এবং আমি যে ধরনের কাজ করতে চাই, যে শ্রমজীবী মানুষের কথা বলতে চাই, এর থেকে ভালো আর উদাহরণ নেই। আপনি জানেন যে এই সিকোয়েন্সটা আমি আমার সিনেমাতে অন্তর্ভুক্ত করেছি। সিনেমাতে আপনি দেখিয়েছেন যে যখন বাঁধ ভেঙে গ্রামের কাছাকাছি পানি চলে আসছে, তখন তাদের রাতারাতি হাটে গিয়ে বাঁশ কিনে আনতে হয় এবং এক রাতের মধ্যে বাঁধটাকে শক্ত করে দিতে হয় যাতে গ্রামটা বাঁচে। পুরোটাকে অনেকটা মানে আমার কাছে মনে হয়েছে যে এস এম সুলতান যেমন তার আঁকা ছবিগুলোতে যেভাবে গ্রামীণ শ্রমজীবী মানুষের পেশিবহুল একটা দৃশ্য হাজির করেন, আপনি আপনার ছবির মধ্য দিয়ে ওইরকম একটা আমি চেষ্টা করেছি। আমি ভিজুয়ালি যতটুকু নিজে প্রত্যক্ষ করেছি সেই তুলনায় হয়তো সিনেমায় খুব একটা ওরকম তুলে আনতে পারিনি, কিন্তু চেষ্টা করেছি তুলে আনার জন্য। আমি আসলে এই জায়গাটাই আসতে চেয়েছিলাম যে অন্য সব সময় দেখা যায়, অধিকাংশ ক্ষেত্রে যেটা দেখা যায় যে একটা সিনেমার প্লট তৈরি হয় বা আগে একটা গল্প তৈরি হয়, তারপরে সেটার জন্য জনগোষ্ঠী বা স্থান বাছাই করা হয়, খোঁজা হয় যে এই কাজটা করতে হলে ওই জায়গায় লাগবে। কিন্তু আপনার ব্যাপারটা একটু উল্টো হয়েছে। আমি একদম উল্টো দিক থেকেই শুরু করেছি। আপনি আগে সবকিছু গুছিয়ে নিয়ে তারপরে এটা সিনেমা বানাবেন, এটা ঠিক করেছেন। তো এই জিনিসটা আসলে একটা ব্যতিক্রম ব্যাপার। তো আপনি আপনার সিনেমাটি কুড়া পক্ষীর শূন্য উড়া, এটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে শ্রেষ্ঠ চিত্রনাট্যের। ছবিটিও যৌথভাবে শ্রেষ্ঠ চলচ্চিত্রের জাতীয় পুরস্কার পেয়েছে। তো এই যে চিত্রনাট্য লেখা একটি দীর্ঘ সময়ের কাজ, এবং যে জনগোষ্ঠীকে নিয়ে যে বিশাল ক্যানভাসে আপনি চিত্রনাট্যটি রচনা করেছেন, সিনেমা তো পরে তৈরি হয়েছে, এই পুরো ভ্রমণটা আপনার কেমন ছিল? মানে কতদিন সময় ধুয়ে বা কতটা গবেষণা করে এই কাজগুলো করতে হয়েছে? হ্যাঁ, আমি আসলে 90 দশকের প্রথম থেকেই এই যে আমার হাওড়ের ঘোরাঘুরি, তারপরে ধরেন 7-8-10 বছর ঘোরাঘুরির পরে আমি একসময় ঠিক করলাম যে একটা সুন্দর সিনেমা হতে পারে। কিন্তু সিনেমা, আমরা যে ধরনের সিনেমা দর্শনে বিশ্বাসী বা যে ধরনের কাজ করতে চাই, যেখানে বাণিজ্যিক উপাদান থাকবে না, হ্যাঁ, সেরকম সিনেমা বানানো তো এদেশে সহজ না, কঠিন। এবং আমার যেখানে কোনো রেপুটেশন নাই, আগে কোনো সিনেমা নেই, আমি বললেই তো কেউ আর কোটি কোটি টাকা দিয়ে দেবে না আমাকে। তো আমি দু একজনের সাথে আলাপ করেছি, কিন্তু কোনো জায়গা থেকে আপনার কোনো আশার কোনো কিছু পাইনি, না পাওয়ার কারণে না সাড়া পাইনি। তো ওই এক ধরনের হতাশার ভেতরে আরও ধরেন এরকম 10-12 বছর কেটে গেছে। হ্যাঁ, যখন আমি ভেবেছি সিনেমা করব, তারপরও আরও 10-15 বছর কেটে গেছে। তা আমি একটা পর্যায়ে গিয়ে আমি একদম আশা ছেড়েই দিয়েছি যে আমার দ্বারা এটা হবে না বা আমি করতে পারবো না। আমি একদম এই প্রজেক্টটাকেই আমি মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়েছি, হতাশ হয়ে গিয়েছিলেন, একদম বাদই দিয়ে দিয়েছিলাম যে না, এটা আমি পারবো না। এদিকে আমি তো বয়স বাড়ছে, আমিও বৃদ্ধ হচ্ছি আস্তে আস্তে। তো 2017 সালে একটা ঘটনা ঘটে। আচ্ছা, সেটা হলো যে সমগ্র হাওড় অঞ্চলে, এটা একটা দুটো জায়গায় না, পুরো বাংলাদেশে যতগুলো হাওড় আছে, ধান কাটার ঠিক এই 12-14 দিন আগে, যে সময়টা নর্মালি ধান কাটে তার 10-12 দিন 14 দিন আগে হঠাৎ করে একটা এই পাহাড়ি ঢলে সমগ্র অঞ্চলের ধানটা ভাসিয়ে নিয়ে যায়। হ্যাঁ, অনেক সংবাদ হয়েছিল ওটা নিয়ে, গণমাধ্যমগুলো। এবং আমি ঢাকায় বসে তখন, ততদিনে তো আমাদের এখানে প্রাইভেট টেলিভিশন চ্যানেল হয়ে গেছে, লাইভ ফুটেজ দেখছি আমি, ওরা টেলিভিশনে দেখাচ্ছে, আবার নিউজ পেপারে রিপোর্ট পড়ছি। এটা যতই আমি পড়ছি ততই আমি ভেতরে ভেতরে অস্থির হয়ে যাচ্ছিলাম। আসলে এইটাই তো আমার একটা গল্প ছিল, তারা কাজ করছিল, হ্যাঁ, যে এই গল্পটাই আমি দেখাতে চাই। তখন আমি
প্রায় কতদিন হবে, 10-12 বছর পরে। আমি তো হাওড়ে যাওয়াও বন্ধ করে দিয়েছিলাম। 10-12 বছর পরে আমি আবার সেই আমার পুরনো জায়গাগুলোতে, আমার সেই পরিচিত জায়গায় মানুষদের সাথে দেখা করতে যাই, তো তাদের কি অবস্থা দেখতে গিয়ে তাদের যে আহাজারি, তাদের যে হাহাকার এবং সর্বস্ব হারানোর যে বেদনা তাদের চোখে মুখে দেখি, তাদের পরিবারের সবার মধ্যে, ওইটা আমি ভয়ানকভাবে আবেগে আপনাকে অনেক স্পর্শ করে আমি, এবং ওই বেদনা নিয়ে আমি ঢাকায় ফিরে এসে তখন চিন্তা করি যে কি করা যায়। হ্যাঁ, আমার ব্যক্তিগত কিছু সঞ্চয়ের টাকা ছিল, তারপরে আমি বন্ধু বান্ধবদের কাছ থেকে কিছু ধার সহযোগিতা নিয়ে আমি তখন বললাম যে ঠিক আছে, তাহলে যেহেতু আমি করতে চেয়েছি, ছবিটা আমি তাহলে বানাবো, নিজের উদ্যোগেই বানাবো। আচ্ছা কায়ুম ভাই, অনেকেই বলেন আপনার কোরাপক্ষীর শূন্যে উড়া সিনেমাটি একটি সিজনাল মুভি, অনেকে বলেন সার্ভাইভাল মুভি, এবং সবচেয়ে বেশি এটি একটি মিউজিক্যাল মুভি। এই ছবিতে প্রচুর পরিমাণ সুর, সঙ্গীত, আবহ সঙ্গীত এবং আপনি স্থানীয় ধামাইল এবং সিলেট অঞ্চলের, সুনামগঞ্জ অঞ্চলের প্রচুর পরিমাণ বাদ্যযন্ত্র ব্যবহার করা, এইসব কাজ করা হয়েছে। এই ব্যাপারটাতে আপনার ভাবনাটা কেমন ছিল এই ছবিটার ব্যাপারে? আমি যেমন আগেও বললাম যে এই অঞ্চলটা হচ্ছে লোকসঙ্গীত, লোক গান এবং লোকপালা থেকে শুরু করে যে অত্যন্ত রিচ, এবং আমি চেয়েছি যে আমার সিনেমাতে এই আবহাওয়াটা যেন থাকে, যে লোক ঐতিহ্যের যে অনুষঙ্গগুলো আছে এটা কোনো না কোনোভাবে থাকে। মানুষের জীবনের অর্থনৈতিক কর্মকাণ্ড বা সংগ্রামের, নিত্যদিনের যে সংগ্রাম, তার সাথে কিন্তু এটা থাকেই। হ্যাঁ, এই তো সেই কারণে আমি প্রথমে যেটা চেয়েছি যে এই এলাকায় কি কি বাদ্যযন্ত্র বেশি ব্যবহৃত হয়, দেশজ বাদ্যযন্ত্র, দেশজ, যেমন সারেঙ্গি আছে, ঢোল, তারপর হারমোনিয়াম, দোতরা, বাঁশি, করতাল, এগুলো সব ব্যবহৃত হয়। আর ওখানে নানা ধরনের আপনার গানের কি বলে এটাকে, ঘরানা আছে। আপনারা জানেন, আপনারা ওই এলাকায় হেমাঙ্গ বিশ্বাস থেকে শুরু করে রাধারমন, এদের এক একজনের এক এক ধরনের গান। আপনি জানেন যে ঘাটু গান নামে একটা গানের ধরন আছে, পালা গান তো আছেই। তারপরে বাউল সঙ্গীতের যে এটা ভাটিয়ালির একটা রিচ ঐতিহ্য ওই এলাকার। তারপর ধরুন ধামাইল গান, যেটা রাধারমন দত্ত, বিয়ের গান উপলক্ষে যেগুলো গাওয়া হয়, তো এইগুলোকে আমি চেয়েছি যে আনতে, এবং স্বাভাবিকভাবেই দেখা গেছে যখনই প্রাসঙ্গিক হয়েছে আমি সেই মিউজিকটাকে ব্যবহার করে, সেই টিউনটা, সেইটা যন্ত্রগুলো ব্যবহার করার চেষ্টা করেছি। এবং এই সঙ্গীত, বিভিন্ন বাদ্যযন্ত্রের ব্যবহার, সুর বা সঙ্গীত বিভিন্ন দৃশ্যকে কিন্তু অনেক বেশি জীবন্ত করে তুলেছে আমাদের সামনে। মানে যখন পাকা ধান নতুন ধান যখন তোলা হচ্ছে, তখনকার যে আনন্দের সঙ্গীত, এবং যখন পানির তোড় আসছে, ঢলে ভেসে যাচ্ছে হাওরের পুরোটা, তখনকার যে সঙ্গীত, প্রতিটি অংশ জীবন্ত হয়ে উঠেছে আসলে সঙ্গীতের ব্যবহারের মাধ্যমে। তো আপনার কাছে একটা বিশেষ জিনিস জানতে চাওয়ার, সেটি হচ্ছে আপনি নিজেও বললেন যে আপনি প্রায় 89-90 থেকে আপনার পুরো জিনিসটা আপনার মাথায় আছে, এবং আমরা জানি যে আপনি 2000 সাল থেকে এই ছবিটি তৈরি করার চেষ্টা করছিলেন। অনুদান সংকট, অর্থ সংকট, নানান কারণে শেষে 2017-তে এসে আপনি আবার কাজটা শুরু করলেন। তারপর আবার করোনা এলো, সিনেমাটা তৈরি হলো, এরপর আবার সেন্সর বোর্ড, হল পাওয়া, ইত্যাদি ইত্যাদি নানান, মানে একটা শ্রম, অধ্যবসায়, একটা জেদ ধরে আপনি কাজটা শেষ করেছেন। আপনি বিভিন্ন জায়গায় বলেছেন যে আমি জেদ ধরে কাজটা শেষ করেছি। তো জানতে চাই যে এই যে এতটা ধৈর্য ধরা, এত দীর্ঘ সময়, এই উৎসটা কোথায়? কারণ এখন তো সব কিছু খুব দ্রুত করতে চাওয়ার একটা প্রবণতা। 3 মাস কেন, মানে 3 দিনের মধ্যে একটা জিনিস তৈরি হয়ে যেতে চায়, মানুষ তৈরি করতে চায়। আপনি এতদিন ধরে এই জিনিসটিকে লালন করলেন বুকের মধ্যে, এবং একটা পর্যায়ে বাস্তবে রূপ দিলেন, মুক্তি পেল, পুরস্কার পেল। তো এইটার উৎসটা কোথায় আসলে? এই জিনিসটা মনে হয় আমার চরিত্রের মধ্যেই আছে, যে সহজভাবে কোনো কিছু আমি পেতে চাই না, যে আলটপকা একটা জিনিস করে রাতারাতি কিছু বনে যাওয়া। যেমন আমাদের যে এখানে রাজনৈতিক সংস্কৃতি, যেটা যে সবাই রাতারাতি কোটিপতি হয়ে যেতে চায়, একটা কিছু করে, একটা দলে গিয়ে ক্ষমতা পেয়ে কোটিপতি হয়ে যেতে চায়।
বা একজন কাজ করতে এলো যে কোনো শিল্প মাধ্যমে এসেই রাতারাতি স্টার বনে যেতে চায় বা খ্যাতি, এইটা আমার চরিত্রে কখনোই ছিল না। কারণ আমি মনে প্রাণে বিশ্বাস করতাম যে এইটা আসলে ঠিক রাতারাতি পাওয়ার বিষয় না। আপনি জানেন যে ধ্রুপদী সঙ্গীত যারা চর্চা করেন ছোটবেলা থেকে দীর্ঘদিন গুরু বা ওস্তাদের পিছনে ঘুরে থাকতে তালিম নিতে 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 একটা পর্যায়ে এসে তারা সাধনার ফলাফলটা যখন পায় তখন একটা কিছু আমার প্রকাশ করে। হ্যাঁ, আমার ভেতরে ওটাই ছিল যে এইটা যে কোনো ভালো কাজ বা অর্থবহ কোনো কাজ করতে হলে আপনাকে একটা সাধনার প্রক্রিয়ার ভেতর দিয়ে যেতে হবে, রাতারাতি করার বিষয় এটা না। আর চলচ্চিত্রটাকে আমি যেভাবে যে বয়স থেকে আমি ধারণ করেছি মাধ্যম হিসেবে এবং যখন থেকে আমি সিনেমা নির্মাণের কথা ভেবেছি আর কি, এইটা আমার নিজের ভেতরেই এমন পোক্তভাবে ছিল যে আমি আসলে এই তরুণ বয়সের এই যে স্বপ্ন স্বাদ এইটাকে হাজার ঝড়ঝঞ্ঝা বা সময়ের ইয়েতে আমি কখনো হারিয়ে যেতে দেইনি। এইটাই আমার বড় প্রেরণার জায়গা ছিল। এটা খুবই দুর্লভ একটা ব্যাপার, কারণ এখন আসলে এটা পাওয়া যায় না। আমরা আসলে সহজেই হাল ছেড়ে দিতে চাই। তো অনেকেই বলেন যে কুড়াপক্ষীর শূন্যে উড়া যতটা সময় নিয়ে তৈরি হয়েছে, মানে আপনি প্রি প্রোডাকশনে যতটা সময় দিয়েছেন, পোস্ট প্রোডাকশনেও অনেক সময় দিয়েছেন, কিন্তু ছবিটি মুক্তি দেওয়ার আগে যে প্রচারণা বা যেটাকে বলে মার্কেটিং, বাণিজ্যিকীকরণে আরও কিছু সময় দেওয়া লাগতো, আরও কিছু এফোর্ট হয়তো প্রয়োজন ছিল, যেটা কিনা হয়নি। এটা হলে হয়তো বা হল পাওয়া, যেটা আপনি বিভিন্ন জায়গায় বলেছেন যে হলে বিভিন্ন হল মালিকরা এটা মুক্তি দিতে চাচ্ছিল না, কারণ এ ধরনের ছবিগুলো চলে না, এটার ভেতরে মশলাদার কিছু নেই ইত্যাদি ব্যাপার। তো এই প্রচারণায় কতটুকু সময় আসলে আপনার কি মনে হয় যে আরও সময় দেওয়া লাগতো, দর্শকের কাছে আরও বেশি পৌঁছানো যেত, আরও হল পাওয়া যেত? দেখুন, প্রশ্নটা শুধু সময়ের ব্যাপার নেই, এর সাথে একটা বাজেটেরও ব্যাপার থাকে, পয়সা টাকা। আপনি জানেন যে আমাদের এই ছবিটা অত্যন্ত লো বাজেটে আমরা নিজেরা পরিশ্রম করে তৈরি করেছি দীর্ঘ সময় নিয়ে। এখানে সেই অর্থে কোনো তারকা নেই বা এই অর্থে এমন কোনো আয়োজন করা নেই, যাতে আমরা চেয়েছি যে কত কম পয়সায় একটা ভালো কাজ করা যায়, এটি আমাদের মূল উদ্দেশ্য ছিল। এবং স্বাভাবিকভাবেই প্রচারণার জন্য আমাদের এখন এই যে গণমাধ্যমগুলিতে যে প্রচারণার যে ব্যবহার করা হয় সেটার জন্য আলাদা কোনো বাজেটই ছিল না আমাদের। সেই কারণে আমরা পত্রপত্রিকা, টেলিভিশন কোথাও বিজ্ঞাপন করতে পারিনি, কোনো স্টারদেরকে ভাড়া করে বিভিন্ন জায়গায় ইভেন্ট করা যে এই জিনিসটা, এটা আমাদের মাথায় ছিল না। এটা একটা দিক, বাজেটগত দিক। আর একটা দিক হচ্ছে যে আমাদের সিনেমায় এমন চটুল বা এমন কোনো কিছু নাই যে হই হই রই রই করে একটু নাচানাচি করলাম আর হিট হয়ে গেল ছবি, এই ধরনের কোনো মোটিভই আমাদের সিনেমাতে নেই। আমরা একটা দেখবেন সিনেমাটার নামকরণ থেকে আমাদের পোস্টারের ডিজাইন এবং এইটাকে প্রেজেন্ট করার যে স্টাইলটা, আমরা প্রথম থেকেই দর্শক বা জনসাধারণের মধ্যে বোঝাতে চেয়েছি যে এইটা একটু অন্যরকম ছবি। নামটা যেমন আমাকে অনেকেই, এমনকি সাংবাদিকরাও আমাকে বলেছে যে আপনি সহজ কোনো ছোট 1 অক্ষরে 2 অক্ষরের নাম কেন রাখলেন না। হ্যাঁ, তো এরকম অনেক ব্যাপার আছে যেগুলো আসলে আমরা প্রথম থেকেই স্থির ছিলাম যে আমাদেরকে যদি কেউ গ্রহণ করে, আমাদের এই সীমিত নিয়েই তারা যেন গ্রহণ করে। সেই কারণে আমাদের একমাত্র প্রচারণার জায়গা ছিল ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়ার যে ক্ষমতা। তারপর আমরা ডিরেক্টলি অনেকের কাছে মেইল করেছি, ফোনে SMS করেছি জানার এই জন্য। আর সিনেমা হলে মুক্তি দেওয়ার যে প্রতিবন্ধকতা, সেটা তো আপনি জানেন আমাদের দেশে সিনেমা হল তো প্রথম কথা হচ্ছে যে একটা সংস্কৃতি আছে। হ্যাঁ, সেটা আছে যে বাণিজ্যিক এবং কে ছবিতে আছে। আমার পোস্টার দেখেই তারা বলেছে না এই ছবি চলবে না। কে কে আছে আমি তো জবাব দিতে পারছি না, কে কোনো স্টার নেই, সুতরাং এই প্রথমেই আমাকে রিজেক্ট করে দিচ্ছে এই 2টা ক্রাইটেরিয়াতে। হ্যাঁ, তো সুতরাং তারা বাণিজ্যিক ছবি ছাড়া তো হল মালিকরা নিতে চায় না। আর সিনেমা হলের সংখ্যা তো আপনি জানেন প্রায় 1000 খানিক ছিল আমাদের দেশে, এখন কমে প্রায় 100 খানেকের মধ্যে এসছে। সুতরাং এই তাদেরও যা অবস্থা, তারা এই ধরনের ছবি নিতে চায় না, তাদের জন্য একটা ঝুঁকি হয়ে যাবে। সিনেমা শিল্পেরও তো টিকে থাকতে হবে। শুধু দর্শক, কথা হচ্ছে কুড়াপক্ষী শূন্যে উড়া জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত ছবিটির চিত্র প্রযোজক, চিত্রনাট্যকার ও চিত্র পরিচালক মোহাম্মদ কাইয়ুমের সঙ্গে। এখন আমরা ছবিটির কিছু অংশ এক নজরে একটু দেখে নেব। এই জঙ্গল সাফ কইরা ধান দুইছে জমি, আর ওই হাওরের কান্দার
উঁচা জমি দেখা আটি বাঁধছে থাউনের লাগিয়া। আমার দাদার কাছে শুনছি কুড়া পক্ষীরে পৌষ মানান যায়, পানি কমলে কুড়াইব মাছ খাইতে, ধান খেতে পোক খাইতে। আকাশের অবস্থা ভালো না, মেঘ আইতে পারে, পালা করে গিরে দাও। বৃষ্টিতে ভিজে খুব ভালো চেপে দে বাবা, কিরা বাইরেব। কেন আমরা কামাই করে খাওয়াইব, নিজের কাম নিজেরই করণ লাগবো। তোমরা কষ্ট আর কেউ না বুঝুক, আমি বুঝি। বুঝলে কি তা করতাম, এখানে কোনো কাজ কাম নাই, তোমরা নিজের খালি জোগাড় নাই, আমারে কিলাই খাওয়াইতা। নিজের মানুষ সাইডা গেল, তার বাদে আবুরে নিল পাইনি। আর তুমি তো কোন দূরদেশের মানুষ, তোমার দইনা রাখবো কিলা, আই যাচ্ছ কাই যাইবা কি। ছবিটির কিছু অংশ দেখলাম, আবার আমরা কায়ুম ভাইয়ের সঙ্গে আলাপচারিতায় চলে যাই। কায়ুম ভাই, আপনার শৈশব সম্পর্কে কিছু বলুন। ছোটবেলা সম্পর্কে আমার বাবা সরকারি চাকরি করতেন এবং সেই সূত্রে বেশ কিছু জেলা শহরে পাকিস্তান আমলে বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে থেকেই আমি বেশ কিছু জেলা শহরে আমি থাকতে হয়েছে, যেমন ময়মনসিংহ, জামালপুর, টাঙ্গাইল, এইসব জেলায় আমি ছিলাম ছোটোবেলাটা। স্কুলিংটা ওসব এলাকাতে হয়েছে আমার। তারপরে আমি কলেজ জীবন থেকে আমি ঢাকার স্থায়ী বাসিন্দা। তো ছোটোবেলাটাতে পাকিস্তান বলে যেটুকু স্মৃতি আমার আছে, যতটুক একেবারে মন্দ কাটেনি। আমরা খেলাধুলার থেকে শুরু করে সব ধরনের ইয়ের ভেতরে খুব আনন্দেই দিন কেটেছে। কিন্তু ৭১ যুদ্ধের সময়টা বিশেষ করে আমরা তখন টাঙ্গাইলে ছিলাম, এবং যেহেতু আমাদের বাড়ি টাঙ্গাইল না, যুদ্ধ যখন শুরু হয় তখন থেকে পাকিস্তান আর্মি যখন টাঙ্গাইলে ঢোকে তখন আমরা সবাইকে, শহরের সবাই পালিয়ে চলে যায় ঘরবাড়ি ছেড়ে। তো আমরাও যথারীতি পালিয়ে গ্রামের দিকে চলে যাই। তারপর ফিরে এসে যখন এসছি তখন ঘরে বাড়িতে কিছু আর খুঁজে পাইনি, সব অবশিষ্ট ছিল না, কিছু ছিল না। তো তখন থেকে শুরু। তারপর ৭২ থেকে আপনি জানেন যে একটা সদ্য স্বাধীন দেশে যে ধরনের অস্থিরতা বা অগোছালো যে সমাজ এবং জীবন আমাদের ছিল, তাতে জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে। এরকম করে ৭৪ পর্যন্ত, এই ৭১ থেকে ৭৪ পর্যন্ত সময়টা
আমাদের খুবই খারাপ কেটেছে বলতে গেলে, এবং আমাকে মানসিকভাবে প্রচণ্ডভাবে, আমি খুব ভালো ছাত্রদের মধ্যে একজন ছিলাম, সবসময় ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে থাকতাম, আমাদের 3-4 জনের মধ্যেই সবসময় কম্পিটিশন হতো, কিন্তু 72 সাল থেকে আমার পড়াশোনাতে আর মনোযোগটা ছিল না, যার ফলে আমি যখন 75 সালে আমি ম্যাট্রিক পাস করি তখন ফার্স্ট ডিভিশন পেয়েছিলাম ঠিকই, কিন্তু আমার আত্মীয় স্বজন বা অন্যরা যেভাবে আশা করেছিল যে ডিস্টিংশন নিয়ে পাশ করার কথা ছিল সেটা ছিল না, কারণ আমি পড়ালেখা প্রায় তখন ছেড়েই দিয়েছিলাম। কারণ ওই সময়টাতে বিশেষ করে 73-এর যে অরাজকতা ছিল আমাদের দেশে, আর বিশেষ করে 74-এর দুর্ভিক্ষ সাংঘাতিকভাবে আমাদেরকে মানে করে। আমার বাবা যেহেতু ছোট সরকারি মন্বন্তর হয়েছিল, হ্যাঁ সেটাই বলছি, দুর্ভিক্ষ যেটা হয়েছিল সেইটা সাংঘাতিকভাবে আমাদেরকেও মানে আঘাত করেছিল। আমরাও কোনো কোনো সময় একবেলা খেয়েছি, এরকমও হয়েছে আর কি। তারপর 75-এ মেট্রিক পরীক্ষা দিয়ে তারপর থেকে আমি ঢাকায় চলে আসি, এবং কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের জীবন পুরোটা সময়ই প্রায় এক ধরনের অর্থনৈতিক টানাটানির ভেতর দিয়েই আমরা বেড়ে উঠেছি। বিশেষ করে 82 সালে যখন আমি ইউনিভার্সিটির 3rd ইয়ারের স্টুডেন্ট, তখন আমার বাবা হঠাৎ করে মারা যাওয়াতে তখন পুরো সংসারের দায়িত্ব বড় ছেলে হিসেবে আমার ঘাড়ে চলে আসে। মানে এইভাবেই পার হয়ে এসেছি আর কি। এই সব কিছুর মধ্য দিয়ে সাধারণত দেখা যায় যে পারিবারিক দায়িত্ব বা আর্থিক যে বোঝাটা কাঁধের উপরে চলে আসে, তাতে সৃষ্টিশীল মনটা নষ্ট হয়ে যায় বা থমকে যায়, কিন্তু আপনি তার ভেতর দিয়েও এসে নিজেকে ধরে রেখেছেন, ওই মনটাকে বাঁচিয়ে রেখেছেন, এটা কিন্তু একটা অনেক বড় ব্যাপার। আমারও থমকে গিয়েছিল, কারণ আমার জীবনের তরুণ বয়সের একটা বড় একটা সময়, প্রায় 20-25 বছর আমি তো ছাত্র জীবনে নাটক লিখতাম, পরিচালনা করতাম, সঙ্গীত লিখতাম, তারপর চলচ্চিত্রের জন্য আমি লিখিনি, কিন্তু আমি চলচ্চিত্র নিয়ে পড়াশোনা করতাম। তো তরুণ বয়সের ওই 20-25 বছর সময় আমি ভার্চুয়ালি এত মেন্টালি এবং অন্যান্য দিক থেকে ডিস্টার্ব ছিলাম যে আমি আসলে ওই সময়টাতে পড়াশোনা ছাড়া অন্য কিছু করিনি আর কি, নিজে কোনো কিছু সৃষ্টি করার দিকে আমার মন ছিল না আর কি, যার কারণে আপনার কাজটা করতে দেরি হয়ে গেছে অনেকটা। যাক, তারপরও আমরা আপনার কাছ থেকে একটা অসাধারণ একটা জিনিস পেয়েছি, এটাই আমাদের প্রাপ্তি। তো এখন একটু গুরুত্বপূর্ণ বিষয় একটা কথা বলি, জাতীয় চলচ্চিত্র কেন্দ্র, এই বিষয়টি বাংলাদেশের চলচ্চিত্র আন্দোলনের সঙ্গে জড়িত যেসব কলাকুশলী আছেন, নির্মাতা আছেন, সবার একটা আকাঙ্ক্ষার জায়গা। আপনি জানেন যে সম্প্রতি সেন্সর বোর্ড পুনর্গঠিত হয়েছে, যদিও এটি হওয়ার কথা ছিল না, আরেকটি প্ল্যাটফর্ম তৈরি হওয়ার কথা ছিল। তো আপনি নিজেও বলছিলেন যে এফডিসির এরকম কাঠামো থাকা দরকার। এই পুরো ব্যাপারটা নিয়ে জাতীয় চলচ্চিত্র কেন্দ্র গঠনের ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন, এই বিষয়ে আপনার দিক নির্দেশনা কি? দেখুন, আমাদের এখানে কিন্তু অলরেডি 4-5টা সংগঠন সরকারের অধীনে রয়েছে, যেমন বিসিটিআই নামে যেটা চলচ্চিত্র শিক্ষার জন্য একটা সংগঠন আছে, তারপর চলচ্চিত্রকে প্রিজার্ভ করা এবং সেটাকে কেন্দ্র করে নানা ধরনের আয়োজন করার জন্য যে ফিল্ম আর্কাইভ তৈরি আছে, তারপর ধরেন এফডিসি একটা বড় সংগঠন যেখানে চলচ্চিত্র নির্মাণের যত সহায়তা কারিগরি সেটা দেওয়ার কথা, তারপর ধরুন সেন্সর বোর্ড আছে, কিন্তু থাকলেও বিশেষ করে এই আমলাতান্ত্রিক জটিলতা শুধু না, এই যারা চলচ্চিত্রের সাথে জড়িত না এই ধরনের কর্মকর্তাদের নিয়ন্ত্রণে এই সংগঠনগুলো রয়েছে, এবং পলিসি মেকিংয়েও নামকা অবস্থায় বাইরের থেকে 2-4 জন লোক নিলেও প্রতিটা কমিটিতে দেখা যাচ্ছে যে অধিকাংশই বিভিন্ন আমলাদের দ্বারা গঠিত হচ্ছে, যাদের চলচ্চিত্র শিক্ষা বা চলচ্চিত্র বোধ বলতে একেবারেই কিছু নেই। সুতরাং তারা করছে কি, তারা ওই সরকারি নিয়মকানুন মেনে কিছু পলিসি তৈরি করছে, এবং বিশেষ করে গত কয়েক বছরে যেটা হয়েছে, তারা ওই সরকারি যে মন্ত্রণালয়ের যে প্রধানমন্ত্রী বা দলীয় যে সুপারিশ বা তদবিরে এই দলীয় লোকজনকে তারা এই সমস্ত জায়গায় নানাভাবে নিয়োগ দিয়েছে। তো এইটা তো আমাদের কাম্য না, কারণ এইভাবে কোনো একটা প্রতিষ্ঠান হয় না, এটা একটা ব্যাপার। আর তাদেরই পলিসির কারণে চলচ্চিত্র শিক্ষা বা এফডিসির যেরকম হওয়া উচিত সেরকম না, সেন্সর বোর্ড যেরকম হওয়া উচিত সেরকম না। আমরা দাবি করছি যে সেন্সর বোর্ডটাকে তুলে দিতে হবে, সেন্সর করা যাবে বলা যাবে না, এটা বলেছেন সার্টিফিকেশন বোর্ড হতে পারে, যে একটা ছবি শিল্পীর যে স্বাধীনতাটা, প্রকাশের যে স্বাধীনতা থাকবে। এখন আপনি
নিয়ন্ত্রণকারী হিসেবে আপনি এটাকে নিষিদ্ধ করতে পারবেন না। আপনি দর্শককে জানান দিতে পারবেন যে এইটা কোন বয়সের জন্য প্রযোজ্য, উপযোগী, আর হচ্ছে এর ভিতরে কন্টেন্টে কি আছে, কন্টেন্টে কি যৌনতা আছে, ভায়োলেন্স আছে, রক্তারক্তি, খুনাখুনি আছে, গালাগালি আছে, ভাষাগত খুনি আছে, এই জিনিসটা আপনি ওয়ার্নিং হিসেবে দিবেন। এখন একজন অ্যাডাল্ট মানুষ সে সিদ্ধান্ত নিবে দেখবে কি দেখবে না। সুতরাং এই আমরা চাই যে সেন্সর বোর্ডের জায়গায় সেন্সর সার্টিফিকেশন বোর্ড করা, এটা হলো একটা। আর এফডিসি ধরেন অনেক টাকা খরচ করে মানে লোক তারা ইকুইপমেন্ট কিনে রাখছে, সেই ইকুইপমেন্টগুলো চালানোর মতো লোক এফডিসিতে নাই, এরকমও ঘটেছে ঘটনা। তো আগে তো আপনি মানব সম্পদের কে তৈরি করবেন, দরকার হলে বিদেশে পাঠিয়ে তাদেরকে ট্রেনিং দিয়ে নিয়ে এসে আপনি উপযোগী তৈরি করবেন যাতে তারা ওই ইকুইপমেন্টগুলো চালাতে পারে। এফডিসির এত বড় একটা জায়গা, তাদের এডিটিং, সাউন্ড এবং ক্যামেরা থেকে শুরু প্রতিটা ডিপার্টমেন্টের যে দামি দামি যন্ত্রপাতি, লজিস্টিক জিনিস আছে কিন্তু সেটা প্রয়োগ নেই, সেটা প্রয়োগ করার মতো লোক নেই। আর এমন একটা ব্যবস্থা করে রেখেছে যে বাইরের নির্মাতারা গিয়ে সেখান থেকে স্বচ্ছন্দ বোধ করে না এই জটিলতার কারণে। এটাকে সহজ করে তোলা। তারপর ধরুন এফডিসিতে আপনি বাংলাদেশে এখন সিনেমা হল কমে যাই থাকুক না কেন, আমরা মনে করি যে এফডিসিতে একটা সেন্ট্রাল সার্ভার যদি থাকে এবং তার মাধ্যমে নির্মাতারা সেই সিনেমাটা বিভিন্ন হলে চালাবে, বিভিন্ন জায়গায় চালাবে আর কি, সেটা তো করতেই পারে সরকার। এখন বাংলাদেশে একটা ব্যক্তি মালিকানাধীন সার্ভার আছে, সেটার মাধ্যমে যেতে হয়। এই নির্ভরশীলতাটা কাটিয়ে দিতে পারে সরকার, ওখানে একটা সেন্ট্রাল সার্ভার প্রতিষ্ঠা করতে পারে। ইকুইপমেন্ট এবং ইকুইপমেন্ট পরিচালনাকারী যে লোকজনের যে সামঞ্জস্যপূর্ণ একটা উন্নয়ন যদি করে, তাহলে আমার ধারণা যে বাইরের যে নির্মাতা যারা আছে তারা এখান থেকে অনেক উপকৃত হতে পারবে। তারপর ধরুন আর্কাইভ, তারা দেশ বিদেশের বিভিন্ন চলচ্চিত্র সংগ্রহ করতে পারে, অনেক রেয়ার করতে পারে। আমাদের দেশের যেই চলচ্চিত্রগুলো হারিয়ে গেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা রেস্টোরেশন যেটা করে, এখন তো ডিজিটালি আপনি জানেন টেকনোলজি তৈরি হয়েছে যে সাউন্ড এবং ইমেজ এটা রেস্টোর করা যায়, সেইটা করতে পারে। অনেক মূল্যবান ছবি আমাদের দেশের আমরা মানে দেখতে পাই না। কারিম ভাই, চলচ্চিত্র কর্মীদের অনেক দিনের আকাঙ্ক্ষা একটি ন্যাশনাল ফিল্ম ইনস্টিটিউট করার বা একটি সামগ্রিক চলচ্চিত্র শিক্ষণ অধ্যয়নের একটা জায়গা হওয়ার। এই জায়গাটাকে আপনি কিভাবে দেখেন? এটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং এই দাবিটা আমার ধারণা যে চলচ্চিত্র সংসদের কর্মীরা এই ৭০ স্বাধীনতার পর থেকেই এই দাবিটা জানিয়ে আসছে। আপনি বললেন যে মোহাম্মদ খুসরু জড়িত ছিলেন। তো এইটার মূল উদ্দেশ্য যেটা, বাংলাদেশে চলচ্চিত্র ফিল্ম ইনস্টিটিউট একটা প্রতিষ্ঠার জায়গা হচ্ছে চলচ্চিত্র চর্চার একটা কেন্দ্রস্থল হিসেবে। এখানে চলচ্চিত্র শিক্ষা বলেন, চলচ্চিত্র দেখানো বলেন, এখানে নানা ধরনের কোর্সেস, যে ছোট ছোট অ্যাপ্রিসিয়েশন কোর্স থেকে শুরু করে অন্য বড় আরও ধরনের কোর্স, কারিগরি শিক্ষার যে কোর্সগুলো। তারপর ধরেন চলচ্চিত্রটা তো শুধু বানিয়ে রেখে দেওয়ার জিনিস না, এটা দেশীয় বাজারে এবং আন্তর্জাতিক যে বাজার আছে, বাণিজ্যিক বাজার আছে, সেটা আছে, ফেস্টিভ্যালগুলো আছে, সেখানে এটা উপস্থাপনের এটাও তো একটা বিষয়, ছড়িয়ে দেওয়ার জায়গাটা আছে। তারপর একটা বড় লাইব্রেরি থাকতে পারে চলচ্চিত্র কেন্দ্রের মধ্যে। মোট কথা হচ্ছে চলচ্চিত্রের যেই যতগুলো দিক আছে সবগুলোর একটা সমন্বিত বা কেন্দ্রীয় একটা জায়গা, যেখানে যারা চলচ্চিত্র নির্মাণে যারা আকাঙ্ক্ষী, যারা নির্মাণ করতে চায় ভবিষ্যতে, যারা তরুণ সমাজরা যারা এই স্বপ্ন দেখে বড় হচ্ছে, তারা জানতে চায়, বুঝতে চায়, তাদের একটা জায়গা যেখানে এসে তারা উপকৃত হবে এবং ভবিষ্যতে এই ছবির কাজে হাত দিতে পারবে। তো এই দাবিটা, এর মধ্যে কিছু অনুষঙ্গ আলাদা আলাদাভাবে আমাদের মন্ত্রণালয়ের অধীনে আছে। শিক্ষার জন্য যেমন বিসিটিআই আছে, ফিল্ম আর্কাইভ আছে, এফডিসি আছে, তারপর ধরুন এই চলচ্চিত্র অনুদান প্রথা আছে আর কি। তো এইটা আলাদাভাবে থাকলেও কোনো সমন্বিত প্রচেষ্টা কিন্তু এখনো নেই, যেই কারণে আমাদের দেশে এই মুহূর্তে এই যে নতুন সরকার আসার পর থেকে আমরা যেটা দাবি করছি আর কি, যে একটা ফিল্ম কমিশন করার জন্য, যে একটা প্রতিষ্ঠান থাকবে ফিল্ম কমিশন, যাদের অধীনে মানে আমলাদের অধীনে এই সংগঠনগুলো না রেখে একটা ফিল্ম কমিশনের অধীনে এই চলচ্চিত্র শিক্ষা, চলচ্চিত্র প্রদর্শন,
তারপর বিভিন্ন ধরনের ছোট বড় যে কোর্সেস, লাইব্রেরি, মানে সামগ্রিক একটা পুরো সামাজিক চর্চা। চলচ্চিত্র, এমনকি অনুদানটাও আমলাদের মাধ্যমে না দিয়ে এই কমিশনের মাধ্যমে অনুদানটা দেবে আর কি। চলচ্চিত্রের একটা মানে সমন্বিত একটা প্রচেষ্টা করতে পারে এবং পৃথিবীর অনেক দেশে, বিশেষ করে তৃতীয় বিশ্বের যে দেশগুলোতে নিজেদের অভ্যন্তরীণ বাজার নেই এবং যাদের সিনেমা বিদেশে যাওয়ার সুযোগ পাচ্ছে না বা বিদেশে কোনো বাজার সৃষ্টি করা বা ফেস্টিভ্যালে উপস্থাপন করার সুযোগ পাচ্ছে না, একমাত্র ফিল্ম কমিশন হলেই কিন্তু এই জিনিসটা সহজ হতে পারে। হ্যাঁ, তো এই মুহূর্তে ছোট ছোট উদ্যোগ সরকারের আছে, কিন্তু সমন্বিত কোনো প্রচেষ্টা নেই। যেমন ধরো অনুদান প্রথা আছে, কিন্তু অনুদান দিয়েই তারা কাকে দিচ্ছে তারা জানে না এবং দিয়েই তাদের কাজ শেষ। এই ছবিটা যে কোথায় দেখাবে বা দেশের বাইরে পাঠানো যায় কিনা এরকম কোনো উদ্যোগ নেই। অনুদানের ব্যাপারটা তো এটা তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে, যেটা কিনা সংস্কৃতি মন্ত্রণালয় থেকে সম্পূর্ণ আলাদা। তো এই জায়গায় একটা বড় জটিলতা তৈরি হয়ে যায়, কারণ একই কাজ করতে গেলে দুটো মন্ত্রণালয়ে দৌড়াদৌড়ি করতে হয়। তো সে জায়গা থেকে আপনি যেটা বললেন যে একটা একীভূত জায়গা যেখানে পুরো ব্যাপারটা হচ্ছে, ফিল্ম কমিশনের মাধ্যমে এটা করা সম্ভব আর কি। এবং সেখানে চলচ্চিত্র বিশেষজ্ঞ, চলচ্চিত্র শিক্ষক যারা এই মাধ্যমটাকে বোঝেন এরকম যোগ্য লোক বসাতে হবে। কোনো উচ্চপদস্থ কর্মকর্তাদের যে আমলাদেরকে দিয়ে হবে না, কারণ আমলাদের যে চাকরি আপনি জানেন তারা 2-3 বছর করে এক একটা মন্ত্রণালয়ে থাকে। হ্যাঁ, আপনি এখন একটা বাণিজ্য মন্ত্রণালয় থেকে এনে আপনি সিনেমায় বসাই দিলেন বা কৃষি মন্ত্রণালয়ের লোককে বসাতে তো হবে না জিনিসটা। সেই জন্য বাইরের থেকে বিশেষজ্ঞ নিয়োগ দিতে হবে। আমাদের দেশে প্রচুর যোগ্য লোক আছেন এবং যদি কোনো কোনো ক্ষেত্রে, কারিগরি ক্ষেত্রে বিশেষত যদি যোগ্য লোক পাওয়া নাও যায়, সেটা বাইরের থেকে ভিজিটিং টিচার হিসেবে এনে তাদেরকে পূরণ করা যেতে পারে আর কি। তো কাইয়ুম ভাই, আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। একদম শেষে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আপনি দীর্ঘদিন ধরে চলচ্চিত্রকে নিয়েই আছেন। এখন যে ধরনের চলচ্চিত্রের অঙ্গন তৈরি হয়েছে, বর্তমান সময়ে অনেক বেশি চলচ্চিত্রের প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। ওটিটি বলেন, বড় ছবি মানে ফুল লেন্থ মুভি, স্বল্প দৈর্ঘ্য ছবি, ডকুমেন্টারি এবং আরও নানান ধরনের ক্ষেত্র তৈরি হয়েছে চলচ্চিত্র নির্মাতাদের জন্য, যেগুলো এখন দেশের বাইরে যাচ্ছে, দেশের ভেতরে বাণিজ্য তৈরি হচ্ছে, বাজার তৈরি হয়েছে, দর্শকের রুচি তৈরি হয়েছে। তো এই সব কিছু মিলে এখনকার চলচ্চিত্র জগৎকে বা চলচ্চিত্রের যে প্র্যাকটিসিং যে প্রবণতা, এটাকে আপনি কিভাবে দেখেন? এবং সাথে যদি এটাও বলেন যে তরুণ নির্মাতা, নবীন নির্মাতা যারা, তাদের জন্য আপনার দিক নির্দেশনা বা পরামর্শ যদি একটু বলতেন। দেখুন, এখন এই যে ডিজিটাল যে ট্রান্সফরমেশন হয়েছে, এর কারণে অনেক মাধ্যম তৈরি হয়েছে। টেলিভিশন বা আপনি যেটা বললেন যে ওটিটি যে প্ল্যাটফর্মগুলো তৈরি হয়েছে, সিনেমা হলের বাইরেও এই মাধ্যমগুলোতে চলচ্চিত্র দেখানোর সুযোগ আছে। সব ধরনের চলচ্চিত্র, কাহিনী চিত্র বলুন বা প্রামাণ্য চিত্র বলুন, সবই দেখানো যাচ্ছে। আবার এটা ছাড়াও সামাজিক অনেক মাধ্যমের ছোট ছোট সিনেমা দেখানো যাচ্ছে, হ্যাঁ, ব্যক্তি উদ্যোগে দেখানো যাচ্ছে, নানা ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখানো যাচ্ছে। মানে আমাদের তরুণ বয়সে এত কিছুই ছিল না। আমাদেরকে একটা সিনেমা দেখতে হলে অনেক কসরত করে যেত, সিনেমা বানানোও অনেক, পদ্ধতিটাও অনেক জটিল ছিল। এখন একটা মোবাইল ফোন দিয়েও কিন্তু সিনেমা তৈরি হচ্ছে। তো এই যে সহজলভ্যতা, এইটা কিন্তু একটা সাংঘাতিক বিষয়, একটা বৈপ্লবিক পরিবর্তন এবং তরুণ সমাজের সামনে একটা বিশাল সুযোগ এনে হাজির করেছে। এটা যেমন ঠিক, আবার ওইটাও ঠিক যে এই সহজলভ্যতাটা কিন্তু আবার একটা মারাত্মক সর্বনাশ ডেকে আনতে পারে। সেই সর্বনাশটা হচ্ছে যে আপনি চলচ্চিত্র মাধ্যমের খুঁটিনাটি না বুঝে, ভালোভাবে না বুঝে, কী ধরনের শুধু দর্শককে বিমোহিত করার জন্য অথবা প্রচুর ভিউ এবং লাইক, এটার সাথে যেহেতু এখন মনিটাইজেশন যোগ হয়েছে, আপনি প্রচুর ভিউ এবং অন্যান্য জিনিস করার জন্য এই মাধ্যমগুলোকে নানাভাবে ব্যবহার করছে, যেটা আসলে সমাজ মানুষের বা আমাদের পরবর্তী প্রজন্মের, আমাদের সন্তানদেরকে বেড়ে ওঠার কালে কোনো রকম প্রভাবিত করবে কি না, বা করলে সেটা কি ধরনের হবে, ইতিবাচক হবে, এটা বোঝার একটা বিষয় আছে। কারণ এই মাধ্যমগুলোর কোনো সেন্সরশিপ নাই এবং সারা পৃথিবীর যে কোনো জায়গা থেকে এগুলো দেখা যায়। তো খুব সহজেই ছড়িয়ে যাচ্ছে। এটা যেমন একটা ভয়ের ব্যাপার আছে, আবার একটা সম্ভাবনা। সুতরাং এই সম্ভাবনাটাকে আমার মনে হয় তরুণদের বোঝা উচিত যে আমরা দায়িত্বের সাথে কিভাবে ব্যবহার করব।
এইটা একটা খুব ইম্পর্ট্যান্ট ইস্যু, যেন এটা একটা অর্থপূর্ণ কাজ। এবং আমি যতটুকু বাংলাদেশের বিশেষ করে তরুণ সমাজ, যেমন আমার যে ছবিটা নিয়ে আপনি আজকে কথা বললেন, আমার ছবিটার বিষয় এমন একটা বিষয়, সাধারণত এই ধরনের বিষয়ের উপরে ছবি বাংলাদেশে খুব কমই হয়েছে, এবং আমি তরুণদের কাছ থেকে যে সাড়াটা পেয়েছি, এমনও হয়েছে তারা আমার কাছে এসে বলেছে যে ভাই আপনি আমাদের সামনে একটা জগৎ খুলে দিয়েছেন। কীরকম? সেটা হচ্ছে যে সিনেমা যে এরকম বিষয় নিয়ে হতে পারে, আমরা তো ভাবতাম কি নিয়ে গল্প লিখবো, কি বিষয় নিয়ে সিনেমা করবো, আমরা চিন্তা করে কোনো কুল কিনারা পেতাম না। এখন আমি তখন তাদেরকে বলেছি যে আপনি তাকিয়ে দেখেন চারিপাশে, যে কোনো কিছু নিয়ে আপনি সিনেমা করতে পারেন, বিষয়ের কোনো অভাব নেই, গল্পের কোনো অভাব নেই, এইটা আপনাকে খুঁজে বের করতে হবে। হ্যাঁ, তো আমি এরপরে দেখবেন আপনি গত বেশ কয়েক বছর ধরে বাংলাদেশে যে তরুণদের মধ্যে অনেকগুলো ফিচার এবং শর্ট ফিল্ম এবং ডকুমেন্টারি তৈরি হয়েছে, আপনি দেখবেন তাদের বিষয় বৈচিত্র্য অসাধারণ, বিষয় বৈচিত্র্য। তো এইটা একটা আমি মনে করি যে আমাদের সম্ভাবনাময় দিক, এবং তরুণরা যদি তাদের সামাজিক দায়বদ্ধতা বজায় রেখে আমাদের দেশের মানুষ জীবন নিয়ে গল্প তৈরি করে আনতে পারে, এটা একটা সাংঘাতিক বিষয়। এবং আপনি জানেন যে আমাদের ছবি এখন বাইরেও যাচ্ছে, পুরস্কার পাচ্ছে, প্রশংসিত হচ্ছে। এই ধারা অব্যাহত থাকবে আমি আশা করি। অবশ্যই আমরাও আশা করি যে ইতিবাচক বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের চলচ্চিত্র সামনের দিকে এগিয়ে যাক, এবং আমাদের যারা তরুণ চলচ্চিত্র শিল্পী আছে, নির্মাতা আছে, তারা সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক, বাংলাদেশের সঙ্গে সঙ্গে বাংলাদেশের চলচ্চিত্রের নামও ছড়িয়ে পড়ুক সারা পৃথিবীতে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য কাইয়ুম ভাই। হ্যাঁ, আপনাদেরকেও অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ভালো থাকবেন আপনি। বেশ সিনেম্যাটিক কিছু সময় কাটলো পরিচালক মোহাম্মদ কাইয়ুমের সঙ্গে। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনাদের ভালো লাগা, মন্দ লাগা, আলোচনা বা সমালোচনা, যে কোনো অনুভূতি জানানোর জন্য খোলা রইল আমাদের মন্তব্যের ঘর ও বার্তা বাক্স। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী পর্বে আবার চলে আসব অন্য কোনো সিনেমা সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে। ক্যামেরা রোলিংয়ের প্রতিটি পর্ব নিয়মিত পাওয়ার জন্য মালসি প্রোডাকশনসে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের লাইক, কমেন্ট ও শেয়ার আমাদের অনুপ্রাণিত ও উৎসাহিত করবে। ভালো থাকুন সবাই।